দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। মৃত্যু নির্মম সত্য। যখন জাগতিক সমস্ত হিসাব নিকেশের ঊর্ধ্বে চলে যায় মানুষ, তখনও কেউ কেউ এটিকে রাজনীতিকীকরণে ব্যস্ত হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে নির্মম এই ব্যাপারটি যেন আরও প্রকট হচ্ছে। রাজনীতির এইসব বিষয় এবং সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর এবং নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগতম আপনাকে। আমি প্রথমে ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি মৃত্যুমুখী রাজনীতি। আমরা দেখেছি যে একটা সময়ে মানে যত বিরোধ থাকুক, যত মতানৈক্য থাকুক, একজন মানুষ মারা গেলে তার প্রতি শোক জানাতে অন্যরা ব্যস্ত হয়ে পড়তো। এখন এসে উল্টো সময় দেখছি কি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখাই যায় না, এক পক্ষর কেউ মারা গেলে অন্য পক্ষ উল্লাস করে। এটি কিভাবে দেখছেন? রাজনীতির এই যাত্রাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে রনি ভাই, আমার সহ আলোচক এবং আমার প্রিয় দর্শক শ্রোতাদের অনেক শুভেচ্ছা। রাজনীতি এবং মৃত্যুর একটা খুব ঐতিহাসিকভাবে একটা নিবিড় সম্পর্ক আছে। আমাদের স্বাধীনতার যুদ্ধের শুরুটাই হয়েছিল কিন্তু মাস কিলিংয়ের মধ্য দিয়ে। 25শে মার্চের রাতে একটা যে গণহত্যা হয়েছিল সেখান থেকে। তার পরবর্তীতে আপনি দেখেন রাজনৈতিক যে বড় পরিবর্তনগুলো হয়েছিল, 75-এ একটা বড় পরিবর্তন হয়েছিল একটা রাজনৈতিক মৃত্যুকে কেন্দ্র করে। তখন কেউ কেউ মিষ্টি বিতরণ করেছিলেন এবং জানাজার লোক ছিল না, এইটা নিয়ে একটা বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আবার 81-তে একটা বড় রাজনৈতিক পরিবর্তন ঘটলো শহীদ জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে। সেখানে বিশাল একটা জানাজা হলো এবং এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকলো। 90-এর গণ আন্দোলনের কথা যদি ধরেন তাহলে ডক্টর শহীদ মিলন, যিনি ডাক্তার, তার মৃত্যু এবং বসুনিয়া আরেকজন মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনটা অন্যরকম একটা মাত্রায় চলে গেল। 24-এর গণ আন্দোলন ধরেন একটা আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে একটা বিরাট পরিবর্তন চলে আসলো। এর শুধু বাংলাদেশে না, যদি আপনি বহির্বিশ্বের দিকে তাকান তাহলে আপনার জন এফ কেনেডি বা আমাদের পাশের দেশ ভারতের ইন্দিরা গান্ধী, এরকম অনেকগুলো আমরা উদাহরণ বলতে পারি। একটা মৃত্যু কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের অনেক পরিবর্তন এনে দেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি যে একটু মৃত্যুকে কেন্দ্র করে নানা ধরনের যে সমীকরণ হচ্ছে। শহীদ হাদি মৃত্যুবরণ করলেন, তারপর একটা এটাকে নিয়ে হাদি কার কোন দলের ছিলেন, কি চেয়েছিলেন। একটু যুক্ত করতে চাই, আপনি যে মৃত্যুরগুলো বললেন, যেমন যদি সর্বশেষ আবু সাঈদ হত্যার কথা বলি, 24-এর আন্দোলনে এটিতে মানুষের মধ্যে সহানুভূতি, শোক জাগ্রত করেছে। সেই শোককে শক্তিতে রূপান্তর করে মানুষ আরও বেশি মাঠে নেমেছে, এটি একটি ব্যাপার। কিন্তু সর্বশেষ যদি হাদি হত্যার কথা বলেন বা অন্যান্য, আমি যে বিষয়টি বলছি যে এই এক পক্ষের মৃত্যুর খবর শুনে অন্য পক্ষ যে নগ্ন উল্লাস করছে, নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটাই খুব দুঃখজনক। আসলে এই দুঃখ শুরু তো আমাদের 1757 সালে সিরাজউদ্দৌলার সেই করুণ পরিণতির মধ্য দিয়ে। এটা বলা হয় যে সিরাজউদ্দৌলা যখন নির্মমভাবে তাকে যখন হত্যা করা হচ্ছিল তখন এবং অপমান অপদস্থ করে রাজপথে করে দেওয়া হচ্ছিল, যতজন এটা দেখে উল্লাস করছিল, তারা যদি একটা করে ঢিলও মারত তাও ইংরেজদের সাধ্য ছিল না তাদেরকে এইভাবে শাস্তি দেওয়ার বা এইভাবে ক্ষমতা নিয়ে নেওয়ার। সেখান থেকে শুরু করে আপনি মনে করেন যেটা বললাম 75-এর পট পরিবর্তনের পরে যেটা হলো, যে কোনো মৃত্যু তো দুঃখজনক। এবং অতি সাম্প্রতিক সময় আমরা দুটো উদাহরণ যদি বলি, দেখেন চট্টগ্রামে আপনার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেলেন এবং নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর কাছে উনি এক জনপ্রিয় ছিলেন এবং তার যেই সেখানে যে জানা যায় যে ঢল উঠেছিল সেটা প্রমাণ করে যে উনি একটা জনসম্পৃক্ততা ছিল এবং জনগণের সাথে তার একটা বন্ধন ছিল। কিন্তু ঠিক একই জানা যায় যখন জয় বাংলা স্লোগান দিল তখন কিন্তু এটা আবার অন্য ধরনের একটা মোড় নিয়ে নিল। তো এইভাবে আমরা যদি আরও কিছু করি যে একটা মৃত্যুর পরে সে
কোন দল করতো বা সে আমার দলের লোক না কার দলের লোক, এগুলো নিয়ে যখন কথাবার্তা হয়। আবার অন্যভাবে দেখেন, একটা আততায়ীর হাতে কেউ একজন খুন হয়ে গেল, একজন সে হয়তো চিহ্নিত সন্ত্রাসী ছিল, কেউ বলবে সে অমুক দলের সাংগঠনিক সম্পাদক ছিল, অমুক দলের ছিল, আবার সংগঠন বলবে যে না, তা সে অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে, তার কোনো আমাদের সাথে সম্পৃক্ততা নাই। এই মৃত্যুকে কেন্দ্র করে এই রাজনীতির এই যে কোনো সময় দাবি করা, কোনো সময় তাকে অস্বীকার করা, এইটা আসলে রাজনীতির জন্য একটা কোনো শুভ লক্ষণ নয়। আবার অন্যভাবে আরেকটা যদি বলি, যে লাশের রাজনীতি একসময় খুব কথা চাউর হয়েছিল, যে লাশ পড়লে পরে সরকার বেকায়দায় পড়বে, আন্দোলন জাগ্রত হবে। এবং আপনার যদি আপনার সেই ১-১১ সরকারের আপনার সময়টা আপনি দেখেন, তারা কি বলে ক্ষমতায় এসেছিল, যখন লাশের উপর একটা উন্মাদনা তৈরি হলো, যেটা আমরা দেখেছি আপনার অক্টোবরের ২৮ তারিখে সম্ভবত লগি বৈঠা দিয়ে পিটিয়ে মারলো, মারার পরে আবার সেখানে তার উপরে একটা উল্লাস করলো, নৃত্য করলো, সেইটার থেকে তো একটা অন্য ধরনের একটা আমরা মেসেজ পেলাম, এবং আলটিমেটলি সেটা সেনা শাসন চলে আসলো। তো এইভাবে আমরা যেটা দেখেছি যে আমাদের রাজনীতিতে এই মৃত্যুকে কেন্দ্র করে যে ধরনের পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়, আন্দোলন হয়, দাবি হয়, অস্বীকার হয়, এটা রাজনৈতিক জন্য খুবই খারাপ একটা লক্ষণ। এইটার কারণেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বা মেধাসম্পন্ন যাদেরকে বলি, তারা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। আজ বলে কয়েও তো মানুষকে আপনি ভালো পথে আনতে পারছেন না। সেখানে যদি মেধাসম্পন্নরা এই সমস্ত আমাদের নোংরামি দেখে রাজনীতি বিমুখ হয়ে যায়, এটা জাতির ভবিষ্যতের জন্য একটা বিশাল শঙ্কা বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুর রহমান তপন, ডক্টর নাসিরউদ্দিন আহমেদ বলছিলেন যে মেধাবীরা রাজনীতি বিমুখ হচ্ছে কি কারণে, অনেকগুলো ঘটনাই উনি উল্লেখ করেছেন। আমি যদি বলি, বিশেষ করে ২৪-এর আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে অনেক মেধাবীদের আমরা রাজনীতিতে আসতে দেখেছি, নতুন রাজনৈতিক দল গঠন করতে দেখেছি। তারা এসে কোনো পরিবর্তন আনতে পেরেছে কিনা, পাশাপাশি আমাদের যে মূল বিষয় যে মৃত্যুতে উল্লাস, এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখন এটা হলো কি, এটা হলো যে সমাজে যখন নানা ধরনের বিকৃতি তৈরি হয়, অসুস্থতা তৈরি হয়, সেটা রাজনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং সেটারই নানাভাবে প্রকাশ ঘটে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। ধরুন যে এখানে মানুষের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকে, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা মানুষই ইউনিক চিন্তা করতে পারে, ফলে মানুষের চিন্তার পার্থক্য থাকে, রুচির পার্থক্য থাকে, পছন্দের পার্থক্য থাকে। সেই জায়গা থেকে মানুষ ভিন্ন ভিন্ন রাজনৈতিক চিন্তা করতে পারে, রাজনৈতিক দলও করতে পারে। কিন্তু এই বিষয়টা আমাদের এখানে যেভাবে চলে এসছে, এটা হলো আপনার যেটা হওয়ার কথা ছিল প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, এইটা এখন শত্রুতার পর্যায়ে চলে এসছে। তো ফলে যখন আমার বিপক্ষের কেউ মৃত্যুবরণ করছে, আমি এটাকে মনে করছি যে আমার প্রতিপক্ষ শিবির একটু দুর্বল হলো, ফলে সেটা আমার মধ্যে এক ধরনের একটা উল্লাস, অর্থাৎ এক ধরনের বিজয়, ভিক্টরি সেন্স বলতে যেটা বোঝায়, সেটা আমার মধ্যে তৈরি করছে। তো এটা তো কখনোই কোনো সুস্থ চিন্তার প্রকাশ না, সুস্থ মানসিকতার প্রকাশ না সেটা। এখন আমি যদি বিষয়টাকে একেবারে সংক্ষিপ্ত করে ফেলি, সংক্ষিপ্ত করা বলতে বোঝাচ্ছি, ধরুন আমাদের রাজনীতির যে অসুস্থতা, এই অসুস্থ রাজনীতি নিয়ে বিশেষ করে ৯০-এর পর থেকে আমরা এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলছি। আমরা ৯০-এর পরে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করেছি, এটা যেমন সত্য, আবার একই সাথে এটাও সত্য দুটো রাজনৈতিক শিবিরে বিভক্ত হয়ে ক্রমাগতভাবে সংঘাত, সংঘর্ষ, হানাহানি, এগুলোর দিকেই আমরা এগিয়ে গিয়েছি। ফলে অসুস্থ রাজনীতি, কেউ বলতেন এটাকে রুগ্ন রাজনীতি, এখান থেকে বের হয়ে আসার একটা আকুতি জনগণের বড় অংশের মধ্যে এটা কিন্তু ছিল। সেটা সেই জায়গাটাতেই ধরুন ২৪-এর যে পরিবর্তন,
এই পরিবর্তনে কিন্তু এই ধরনের একটা প্রতিশ্রুতি ছিল যে রাজনীতিতে এই সুস্থতাটা ফিরে আসবে, এই সুস্থতা তৈরি হবে সেটা। এবং যত নেতিবাচক যত বৈশিষ্ট্য আছে, নেতিবাচক যত প্রবণতা আছে, সেগুলো থেকে আমরা মুক্ত হব। কিন্তু আমরা কি দেখলাম? আমরা কিন্তু বরং উল্টাটা দেখেছি। ধরুন আপনার 24-এর আগে যতটুকু অসুস্থতা ছিল রাজনীতিতে, 24-এর পরে রাজনীতিতে অসুস্থতা বরং বেড়েছে। সেটা এই বাড়ার জন্য কাদের দায়ী করবেন আপনি? আমি নির্দিষ্ট কাউকে দায়ী করছি না। আমি বলছি যে আমি আপনাকে প্রথমেই যে কথাটা বলছি, কেউ না কেউ তো দায়ী যে পরিস্থিতির যদি অবনতি হয়। না, আপনি এভাবে এককভাবে দায়ী করতে পারবেন না। কেন? কারণ এভাবে ডায়াগনোসিস হয় না। ডায়াগনোসিসটা করতে হবে আপনাকে, মানে আলটিমেটলি সমাজই তো আমাদের আশ্রয়, সমাজেই আমরা বেড়ে উঠি। পরিবার হলো সমাজের একটা ইউনিট। রাজনীতিও কিন্তু সমাজের উপর নির্ভর করে কিন্তু রাজনীতিটা হয়। আমাদেরকে দৃষ্টিটা দিতে হবে, সমাজের দিকে দৃষ্টিটা দিতে হবে। মানে এটা হলো একটা সার্বিক অধপতন। আপনি শুধু অর্থনীতিতে আমাদের অধপতন করতেছে তা না। আপনি দেখুন আমাদের অর্থনীতি ধুঁকছে, আমাদের অর্থনীতিতে আমাদের এখানে টাকা নেই, সরকারের পরিচালনা করার টাকা নেই। আজকে পত্রিকায় এসছে যে সরকার ট্রেজারি বন্ড দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে। এটাকে কেউ ট্রান্সলেট করছে যে টাকা ছাপাচ্ছে, আবার অর্থ উপদেষ্টা বা ওই যে পরিকল্পনা উপদেষ্টা বলছেন এটা গাল গল্প। কিন্তু বাস্তবতা টাকা নিচ্ছে তো, বাস্তবতা, হ্যাঁ রাইট, সেটাই বলছি। বাস্তবতা হলো যে আপনার ভান্ডারে টাকা নেই, আর ট্রেজারিতে টাকা নেই। আপনি এখন কি করছেন? আপনি নানান ছলাকলা করে আপনি টাকা তৈরির চেষ্টা করছেন। আপনি IMF এর কাছে গেছেন, IMF আপনাকে টাকা দিচ্ছে না, এটা সত্য কথা। এবং বিশ্বব্যাংক আপনাকে বলছে দেবে, কিন্তু নানান শর্ত দিচ্ছে, আপনি সেই শর্ত পূরণ করতে পারছেন না। তো ফলে এই যে আমরা অর্থনীতির সংকটটা দেখছি, কিন্তু সংকটটা সার্বিক। এখানে সংকটটা সংস্কৃতিতে, সংকটটা রাজনীতিতে, সংকটটা মানুষের মূল্যবোধে, নীতি নৈতিকতা, সমস্ত ক্ষেত্রে। না হলে আপনি বলুন, একটা দুধের ছেলে কি করে একজন 80 ঊর্ধ্ব একজন নেতাকে অপমান করে, প্রকাশ্য দিবালোকে অপমান করে। ইভেন আমি একটা কথা বলি, কালকে আমি একটা ওই মানে ছাত্রনেতার বক্তব্য, সাবেক ছাত্রনেতার বক্তব্য আমি শুনছিলাম। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলছে, ধরুন আমার অনেক বয়স হয়েছে, আমি অনেক সরকার দেখেছি, আমি নিজে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বিশেষ করে খালেদা জিয়া, শেখ হাসিনা, মানে তাদেরকে তো আমরা দেখেছি। সেটা আমরা প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি অনেক। প্রধানমন্ত্রীকে আমরা গদি থেকে নামিয়ে আনবো সে কথাও বলেছি, কিন্তু আমাদের ভাষা কোনোদিনও এই পর্যায়ে যেতে পারে নাই। কারণ এটা যেতে পারে না। একটা মিনিমাম মূল্যবোধ যদি মানুষের মধ্যে থাকে, এটা যেতে পারে না, অথচ যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি যেভাবে হাত ভেঙে দেব, অমুক করে ফেলবো, তমুক করে ফেলবো বলছেন, এটা কোনো রাজনীতির ভাষা না সেটা। ফলে আমি কি ধরুন ওই লোকটাকে দায়ী করব, কিংবা ওই যে গোষ্ঠী, আমি ওই গোষ্ঠীকে দায়ী করব না। শুধু তাদেরকে দায়ী করলেও তো এটার আপনি রোগের সন্ধান করতে পারবেন না। আপনি সেটা আসলে ওই যে কথা আছে, এ আমার এ তোমার পাপ, সার্বিকভাবেই একটা সংকটের মধ্যে আমরা নিপতিত। তারই নানা ধরনের প্রকাশ এটা। আপনি যেটাকে শিরোনাম করেছেন যে মৃত্যুতে বিকৃত উল্লাস করে মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর নাসির উদ্দিন আহমেদ, যদি বলি, এই যে প্রতিবাদের ভাষা বলছিলেন, যেগুলো মানে সাইফুর রহমান তপনের ভাষায় রুচিহীন, এই ভাষাগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এগুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি এর চর্চা দেখা যাচ্ছে। যদিও এই বিষয়টি সম্পর্কে আপনি যার কথা বললেন যে শহীদ ওসমান গনি হাদি, তিনিও এই ধরনের ভাষা ব্যবহার করতেন এবং তাকে একবার প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে প্রতিবাদের ভাষা কখনো সফট হয় না। রাজনীতির ভাষা এবং প্রতিবাদের ভাষা পাল্টে গেল কিনা, বা এর ফল কি হতে পারে, ভালো কিছু, নাকি এই যে আমরা যে পরিবর্তনটা দেখছি, আপনি কিভাবে? প্রতিবাদের ভাষা সফট হবে না
এটা আসলে বলা আমি মনে করি না যে একেবারে খুব সঠিক। উনি হয়তো একটা অ্যাঙ্গেল থেকে বলেছেন, এটা উনি বলতেই পারেন। এবং আমি যদি ওটার সাথে আরেকটু যুক্ত করি যে একজন মানে খুব শিক্ষিত মানুষ এই দেশের, উনি ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যেতে চেয়েছিলেন এবং পশুর নাম উচ্চারণ করে সেনাবাহিনী প্রধানকে আক্রমণ করেছিলেন। তো এই ধরনের সংস্কৃতি তো আসলে কোনো শুভবার্তা না। আর যদি আপনি বাংলাদেশের মানে ইতিহাস সাক্ষ্য কী দেয়, আমি যদি প্রতিবাদে একজন কবির নাম বলি, আমি সবার আগে নজরুলের নাম বলবো, কিন্তু ওনার কোনো কবিতা কোনো ইয়েতে রফিক আজাদের মতো কি উনি গালি দিতে হয়েছে ওনাকে? কিন্তু উনি কি প্রতিবাদ করেননি? আপনি যদি ল্যাটিন আমেরিকার কবিতার কথা বলেন, আপনি নিজে একজন কবি মানুষ আমি জানি, আপনি ফিলিস্তিনের কবিদের কথা যদি বলেন, আপনি সাম্প্রতিক ইরানের যেই বিপ্লব ঘটে গেল এবং আরও যেই যে হচ্ছে তাদের যদি আপনি এই যে আমরা তো আরবি বা ফার্সি এত তো বুঝি না, তো ইংরেজি অনুবাদগুলো যখন আমরা একটু আমাদের কাছে চলে আসে, এখন তো বিশ্ব হাতের মুঠে চলে আসে, কত মারাত্মক মারাত্মক কথা বলছেন, তাই না? আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকার কথা যদি বলেন, একটা গানই তো প্রতিবাদের জন্য যথেষ্ট। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কবিতা একটা প্রতিবাদের জন্য এর চেয়ে বেশি আর কি প্রয়োজন হয়? তারপর আমাদের এই যে 24-এর গণ আন্দোলনের সময় আপনি দেখেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সমস্ত লক্ষ লক্ষ মানুষ একসাথে কণ্ঠ মিলিয়ে গিয়েছে। পরিবর্তনের জন্য একটা সঙ্গীত, একটা লাইন, একটা কবিতা যথেষ্ট। গালি দিয়ে আপনার প্রতিবাদ জানাতে হবে এরকম আসলে সব ক্ষেত্রে হয় না। তবে যেটা হয় সেটা বলছি যে মানুষ, ভাইও কিছুটা আলোকপাত করেছেন, একসময় মানুষ কিন্তু ধৈর্যহীন হয়ে যায়। মানে আপনি নির্মমতা কোন পর্যায়ে পৌঁছলে পরে মানুষ ধৈর্যহীন হয়ে যায়, এটাও একটা ইয়ে হয়। আপনি দেখেন তিউনিশিয়ার যে আরব বসন্তের সূত্রপাত ঘটলো, একজন এই যে এখন আমরা হকারদেরকে বসতে দিব কি দিব না এটা নিয়ে বিতর্ক হচ্ছে, আমি নিজেও পত্রিকাতে এটা নিয়ে লিখেছি। কিন্তু দেখেন একটা হকার যখন রাস্তায় বসতে পারছে না পুলিশের অত্যাচারের জন্য, চাঁদার জন্য, সে নিজের গায়ে আগুন ধরিয়ে দিল, আর সেখান থেকে পুরো তিউনিশিয়া জ্বলে উঠলো। এবং আর পরবর্তীতে পুরো আরব, সিরিয়া ধরে তিউনিশিয়া, সিরিয়া এবং সিরিজ আকারে আরব দেশগুলোতে বসন্ত ঘটে গেল এবং খুব উচ্চ মূল্য দিয়ে সেটা, যে আরবের এখন যারা মধ্যপ্রাচ্যে শেখ বা অন্যান্য যারা আছেন, অনেক কড়া মূল্য দিয়ে সেটাকে তারা দমন করেছেন। সুতরাং প্রতিবাদ নানাভাবে করা যায়। ক্ষুদিরামও প্রতিবাদ করেছেন, প্রীতিলতাও প্রতিবাদ করেছেন। হ্যাঁ, তো প্রতিবাদ অনেকভাবেই করা যায়, একেবারে গালি দিয়েই করতে হবে এটার সাথে আসলে সবসময় করা যাবে না। তবে এইটাও আমরা মনে হয় আমাদের রাজনীতিবিদদের বোঝা উচিত যে মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগেই তাদের বোঝা উচিত দিস ইজ দ্য রাইট টাইম টু গো। তা না হলে অপমান অপদস্থ করেই মানুষকে যেতে হবে। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের রাজনৈতিক সংস্কৃতির বা ইতিহাসটা কিন্তু খুব খারাপ ইতিহাস। আমাদের প্রথম যিনি রাষ্ট্র সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান নির্মম মৃত্যু শিকার হয়েছেন। এরপর আসলেন জিয়াউর রহমান, মৃত্যু। তারপরে আসলেন মোস্তাক, জেলে গেলেন। তারপরে আসলেন এরশাদ, জেলে গেলেন। তারপরে তত্ত্বাবধায়কের যিনি আসলেন উনি তো দেশ ছেড়ে পালিয়ে গেলেন। শেখ হাসিনা পালিয়ে গেলেন। খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে ক্ষমতার পরে। তারেক জিয়াকে এখান থেকে মানে অসুস্থ মানে মৃত্যু পথযাত্রী করে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এইটাই যদি হয় রাজনীতির পরম্পরা, তখন তো প্রতিবাদ একটা বিকৃত প্রতিবাদে পরিণত হবে। বিকৃত প্রতিবাদ যখন হবে তখন গালিগালাজ করবে। সুতরাং রাজনীতিবিদদেরই এটা দায়িত্ব, সমাজপতিদের এটা দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, ওই পর্যন্ত যাওয়ার আগেই একটু বলা যে এনাফ ইজ এনাফ, এখন থাকতে হবে। আর তা না দিয়ে আমরা নিজেদের স্বার্থে যখন সাদা কালো লাল নীল দলে ভক্ত হয়ে যাব, তারপরে আমরা লেজুর বৃত্তি করব নিজেরটা বুঝে নেওয়ার জন্য। আর গতকালকে আমার খুব খারাপ লেগেছে, ইউনিভার্সিটির একটা টিচারকে পুলিশ বেঁধে নিয়ে যাচ্ছে বেগম রোকেয়া কলেজের এখান থেকে। হ্যাঁ, একজন ইউনিভার্সিটির টিচার হয়েছেন বলে উনি অপরাধ করতে পারবেন না তাকে যে মামলায় নেওয়া হয়েছে আবু সাইদ হত্যা মামলায়, ওখানে হত্যা মামলায় যে পুলিশকে ধরা হয়েছে, তার রায়ও হয়েছে। ওই সময়ে দায়িত্ব পালনকারী এই ভিসির যে কি অপরাধ ছিল, তিনি তো নিশ্চয়ই হত্যা করেননি, হত্যার হুকুমও তিনি দিতে পারেন না, বা তার অপরাধ থাকলে সে অপরাধে তাকে বিচার হতে পারে। এই জন্য মানে এইভাবে বেঁধে নেওয়া, আপনি যেটা বলছিলেন, এটা তো বিচার বিভাগের বিষয়। ওখানে বললে আবার কন্টেম্পট টু কোর্ট হয়ে যাবে। বিচার নিয়ে হয়তো আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, বা বিচারটা নিয়ে তো যে কোনো আইনজীবীও বলে যে আমরা
সন্তুষ্ট নই, সুতরাং আমরা এটা রিভিউ করার জন্য আবেদন জানাবো। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যেটা বলেছেন সেটাকে অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে যে যে যতটুকু করেছে, এবং প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল সাহেব, ওনাকে আপনি হত্যা মামলা কি জন্য দেবেন? হত্যা তো উনি মানে মানে এক সেন্সে যে ঠিক আছে ওনার কারণে এতগুলো হত্যা হয়েছে, উনি যদি সেই অ্যামেন্ডমেন্টটাতে যদি মানে শিরদণ্ড শক্ত করে যদি উনি স্ট্যান্ড করতেন, ওনার রায় যেটা প্রথমে দিয়েছিলেন সেই অর্থে বললে আপনি ঘুরায় পেঁচাতে আমার বিরুদ্ধে আপনি হত্যা মামলা আনতে পারবেন। আপনি যদি আপনার বিরুদ্ধে আমি হত্যা মামলা আনতে পারি, আপনার কোনো একটা কথা, কোনো একটা লেখায় কেউ সংক্ষুব্ধ হয়েছে, কেউ উত্তেজিত হয়েছে, কেউ উৎসাহিত হয়েছে, সেই জন্য হয়তো এটা ঘটেছে। করলে করা যায় অনেক কিছু, বলে না গগনের যত তারা পুলিশের তত ধারা। আপনি ধারা একটা বের করতে সমস্যা নেই, আপনি একটা মুরগি উল্টা করে পা পরে দিয়ে নিয়ে যাচ্ছেন, পশু নির্যাতন আইনে আপনার মামলা দিয়ে দিতে পারবে। একটা হাঁস নিয়ে যাচ্ছেন, আপনার মামলা দিয়ে দিতে পারবে। না, এখন তো তাই হচ্ছে। আপনি দেখেন যে এই যে মানবতা বিরোধী অপরাধ, এটার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, এটা কিছু ধারা আছে যার মধ্যে অর্থাৎ একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারের মধ্যে পড়তে হবে। আপনি গড়ে হরিবোল এখন দেখেন, আপনি 24-এর যে মামলা, আপনি কোনো ফৌজদারি আদালতের খবর পাচ্ছেন যে অমুক জায়গায় বিচার হচ্ছে, সিএমএম কোর্টে 24-এর মামলার বিচার হচ্ছে বা হচ্ছে, সব বন্ধ। কিন্তু কোথায় হচ্ছে? সব চলে গেছে আপনার মানে আইসিটিতে চলে গেছে। আপনাকে কে ওই যে খায়রুল হক সাহেব, এখন আপনি গরুকে নদীতে নামিয়ে অবশ্যই আপনি রচনা লিখতে পারেন সেটা, এবং প্রমাণ করতে পারেন যে উনি মানে আপনার মানবতা বিরোধী অপরাধের উনি হলেন আসল হোতা। আচ্ছা, মানে আপনি শেখ হাসিনার মধ্যে আপনি আটকে থাকবেন না, আপনি পিছনে যেতে 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 আপনি হয়তো মানে আরো বহু লোককে এরকম দায়ী করতে, শেখ হাসিনা যারা ভোট দিয়েছে, হ্যাঁ, যারা চুপ থেকেছে, এরকম। তাহলে এটা তো কোনো মানে এটা তো কোনো সুস্থ চিন্তা হতে পারে না, এটা সুস্থ কোনো বিচার প্রক্রিয়া হতে পারে না, সুস্থ কোনো আইনের প্রয়োগ এটা হতে পারে না। ফলে আপনি যে আমি যে বললাম যে সব ক্ষেত্রেই সংকট, এই যে মানে এখন এই যে হাদি তিনি যে বললেন যে প্রতিবাদের ভাষা এরকমই হতে হবে, এটা শুধু উনি কেন, আমি ধরুন ফেসবুকে গত 10-12 বছর ধরে যারা লেখালেখি করে, আপনি দেখবেন তাদের ভাষা, তারা দুটা বাক্য যদি লেখে ওখানে 3টা গালি থাকবে, এবং এমন সব শব্দ তারা ব্যবহার করবে যেই শব্দ আমরা কোনোদিনও প্রকাশ্যে উচ্চারণ করতে পারি না। তারা মনে করে এটাই আধুনিকতা। এখন বিষয়টা হয় কি, মানে খারাপের যেমন শেষ নাই, আবার মানে ভালো থেকে খারাপ হওয়ারও কোনো শেষ নাই। হচ্ছে কি, আপনি ধরুন একটা গালি দিচ্ছেন, নরম গালি দিচ্ছেন, আমি আরও কড়া গালি দিতে হবে আপনাকে, আরেকজন আরও কড়া গালি দিতে হবে। এই গালি করতে করতে কোথায় যাচ্ছি আমরা? আর তো মানে গালির তো কোনো শেষ নাই। আপনি দেখেন শরৎচন্দ্রের একটা কথা ছিল, শরৎচন্দ্রের উপন্যাসে, ধরুন উপন্যাসে, নাটকে নরনারীর সম্পর্ক নিয়ে তো অনেক বর্ণনা থাকে, অনেক এক্সক্লুসিভ ইন্টিমেট রিলেশনের কথা বলা থাকে। তো শরৎচন্দ্রের উপন্যাসের মধ্যে আপনি দেখবেন কোথাও এই ধরনের দৃশ্যের কথা তিনি বলেননি। তিনি একটা ইঙ্গিতে তিনি বুঝাচ্ছেন দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসা হচ্ছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন, এটা তো বাস্তব, নরনারীর মধ্যে এই ধরনের সম্পর্ক হয়, এটা কেন দেখাতে আপনার সমস্যা কি? উনি বলেছিলেন যে গাছের শেকড় যত নিচে, যত আড়ালে থাকে, মানে মাটির যত গভীরে থাকে, সেই গাছ তত পোক্ত, সেই গাছ তত শক্ত হয়। তো ফলে মানুষের সংস্কৃতিটাও তেমন, মানুষের কিছু জিনিস ওই মাটির নিচে থাকতে হয়, নাহলে শিল্পের সৌন্দর্য তো আসলে না বলে পরিপূর্ণটাই বলা। আমি বলবো না, কিন্তু আপনি বুঝবেন এটি হচ্ছে শিল্পের সৌন্দর্য। ফলে আপনি বুঝতে পারছেন অধঃপতনটা কোথায় হচ্ছে, সেই পরিশ্রমটা কতজন করতে চায়। যেমনটি বলছিলেন যে অনেক অপরাধ, মানে কিছু বিতর্কিত অপরাধের আলোচনা হচ্ছিল। যদি বলি এখন অনেক অপরাধের আবার বিচারও হচ্ছে না। সাম্প্রতিক সময় মব তো ব্যাপক আকারে চলছেই, যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মব আর চলবে না। 3 দিন আগে মিরপুরে শাহালি মাজারে যে হামলাটা হয়েছে, এই হামলা নিয়ে ওখানকার যে এমপি মীর আহমেদ বিন কাশেম,
তিনি বলেছেন যে আমি শুনেছি ওখানে অনৈতিক কার্যক্রম হয়, আমি পুলিশের মানে উপকমিশনারকে পুলিশের রেফারেন্স দিয়েছিলেন। পুলিশ স্পষ্ট বলেছে যে আমরা সেখানে সেখানে এই হয়নি। ধরনের কোনো অভিযান চালাইনি। এই যে ঠেলাঠেলি, এই যে ঠেলাঠেলি রাজনীতি থেকে রাজনীতি, তাহলে আসলে সমাধানটা কোথায়? মানে এই একটি ঘটনা দিয়ে বোঝা যায় কিনা যে মানে আমাদের এই অপসংস্কৃতি বলি বা মব কালচার বলি, এসবের সমাধান কোন দিকে আসলে আপনার কি মনে হয়? সমাধান আমি যেটা মনে করি, সমাধান হলো যাদের বিবেক এখনো মরেনি, যারা সুস্থ সংস্কৃতি লালন করে না এখনো পর্যন্ত, মানে বেশিরভাগ মানুষই কিন্তু সুস্থ সংস্কৃতি লালন করে না। আপনি দেখবেন যে এই সমস্ত মানুষরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, তাদের ভয়েসটা খুব মানে আপনি তীব্র দেখতে পাবেন। ঠিক তেমনি ইসলামের ক্ষেত্রেও দেখবেন, ধর্মের ক্ষেত্রেও দেখবেন, যারা ধার্মিক ধর্ম পালন করেন যারা, তাদের সংখ্যা কিন্তু বিপুল, তারা সংখ্যাগরিষ্ঠ, চুপচাপ থাকে, সংখ্যাগরিষ্ঠ। আমি একটা জরিপের রিপোর্ট দেখেছিলাম আপনার 2008 সালের কথা বলি আমি, এটা 2008 সালে, তখন ভোটের নানা হিসাব নিকাশ হচ্ছিল। ইসলামিস্টদের ভোট কত, ইসলামিস্ট যারা ইসলামপন্থী রাজনীতি যারা করে, সেখানে বেরিয়ে এসেছিল 17% হলো আপনার ইয়ের ভোট, যারা সুফি তরিকার মানুষ যারা আছেন, অর্থাৎ যাদের সম্পর্কে আমরা ভালো জানি না, যাদের ভয়েসটা অত উচ্চকিত না, তারা নীরবে নিভৃতে সাধনা করে যাচ্ছেন, তাদের মতো করে তারা জীবনযাপন করছেন, তারা হলেন সংখ্যাগরিষ্ঠ। আর যারা চিৎকার করে ময়দানে এসে যারা মানে ফতোয়া জারি করছে, এই করছে, তাদের পরিমাণ হলো 5%-এর বেশি না। আপনি জামাত ইসলামের ভোটের কথা জানেন, অন্যান্য ইসলামী ঐক্য যেটা ছিল 1%-এর বেশি ভোট কোনোদিনই তারা পায়নি সেটা। এখন আমি কথাটা কেন বললাম এই জন্য যে এই যে মানুষেরা যারা ধরুন নীরব হয়ে আছে, কিন্তু যারা একটা সুস্থতার চর্চা করেন, সুস্থ সংস্কৃতির চর্চা করেন, যাদের মধ্যে এখনো বিবেক আছে, যারা এখনো কল্যাণ চান, এই মানুষদেরকে একসাথে আসতে হবে। এই যে আমরা ধরুন আলোচনা করছি এখন ধরুন যে আমাদের সমাজের যে পরিস্থিতি, যে অসুস্থতা, আমি তো এটাকে মিরাকল মনে করছি যে আমরা তিনজনই অনেকটা একই রকম চিন্তা করছি। এখানে কিন্তু হতে পারতো আমাদের কেউ ওটাকে আধুনিকতা বলতে পারতাম, আমরা এটাকে উত্তর আধুনিকতা বলে আমরা এটার পক্ষে সাফাই গাইতে পারতাম যে না, আমি আমার মতো করে যা ইচ্ছা তা বলবো, কিন্তু আমরা তো তা বলছি না। এখান থেকেই শুরু করতে হবে। আমি যেটা মনে করি, ধরুন আমি যখন লিখি, সাপ্তাহিক কলাম যখন লিখি, এখন আমার সাথে যারা কানেক্ট হয়, আমাকে অনেকে ফোন করে, অনেকে আপনার ইয়েতে মেইল করে, ফেসবুকে অনেকে নক করে আমাকে, তো আমি তাদের সাথে এটাই বলি তাদেরকে না, মতের তো ভিন্নতা থাকতে পারে, আপনার আমার নানা দিকে ভিন্নতা থাকবে, কিন্তু যৌক্তিক যে ব্যাপারটা বা রাষ্ট্রের জন্য জনগণের জন্য কল্যাণকর যেটা, সেই জায়গাটায় তো আমাদের একত্রিত হতে হবে। যেমন আমি মবের প্রসঙ্গটি যেমন আনছিলাম, ওখানে পুলিশ যেমন এমপির বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে তারা কোনো অভিযান চালায়নি, এটি এক প্রকারের তাদের অবস্থান ঠিক আছে। কিন্তু যখন মবটা হলো তখন পুলিশ কি করেছিল, এবং যেখানে ঘটনাস্থল ওখান থেকে যে শাহালি থানার মানে হেঁটে যাওয়ার পথ পার্থক্য হচ্ছে 2-3 মিনিটের, তারা কি করলো, এই জায়গাটায় আমরা একটু নাসিরউদ্দিন আহমেদ আপনাকে শুনতে চাই, এরপরে তপন ভাইকে দিয়ে শেষ করব। না, এটা পুলিশের আসলে আমরা এই তো মাত্র কয়েকদিন আগে পুলিশ সপ্তাহ হয়ে গেল এবং তখন একটা ঘোষণা আসলো যে সেনাবাহিনী বেরাকে ফিরে আসবে, যেটা খুব প্রত্যাশিত ছিল, এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী খুব উচ্চকণ্ঠেই বলেছিলেন যে পুলিশ তার সক্ষমতা ফিরে এসছে, তার ইমেজ ফিরে এসছে, সব কিছু এখানে। এটা আসলে কতটুকু ফিরে এসছে এই ঘটনার সাথে এটা মিলালে কিন্তু একেবারে ওনার কথাটা যে আসলে আদতে এখনো অনেক দূর, উনি যেটা প্রত্যাশা করেছেন বা বলেছেন অনেক দূরে আছে, সেটাই প্রমাণিত হয়। আপনি দেখেন আমাদের দুর্ভাগ্য কত জায়গাতে আছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিন্তু এখনো মাঠে রাখা হয়েছে। একটা অটো রিক্সা, একটা সেনাবাহিনীর গাড়ি দেখলে কোনো সময় কি একটু সমীহ করে যে না এটা আর্মির গাড়ি, একটু ইয়ে করবো, সেই জায়গাটা কি আছে এখন? না, সেটা নাই। কেন নাই সেটারও আপনার ইয়ে আছে। দেখেন এটা আসলে বাংলায় যেটাকে বলে এক হাতে তালি বাজে না, তো এরকম আমাদের দুর্ভাগ্য কত জায়গাতে। দেখেন আমাদের 3 জন সেনাবাহিনী প্রধান এখন দেশ থেকে পলাতক,
তিনজন সেনাবাহিনী, জেনারেল আজিজ, জেনারেল শফিক এবং জেনারেল মঈনুদ্দিন, তিনজন সেনাবাহিনী পলাতক। গোয়েন্দাদের প্রধান 3 থেকে 4 জন, কেউ বলে 5 জন পলাতক। একজন সার্ভিং জেনারেল ইউনিফর্ম পরা অবস্থায় হঠাৎ করে উনি চলে গেলেন দেশের বাইরে, এবং সবাই মানে তাদের অধিকাংশই পাশের দেশে আছে বলে আমাদেরকে ধারণা। এবং এরপরে যে কাহিনীগুলো বের হলো, সেনাবাহিনী তার নিজের অফিসারদেরকে গুম করে রেখেছিল মাসের পর মাস, কারো কারো ক্ষেত্রে বছরের পর বছর, তাদের আত্মীয় স্বজনরা কোনো ঠিকানা পায়নি। আরও যত গুমের সাথে সেনাবাহিনীর একটা বিপদগামী অংশ বলেন, অথবা স্বার্থ, অথবা লোভী, অথবা পারভার্টেড বলেন, যেটাই বলেন, আমি অনেক সংজ্ঞা দিতে পারি সামাজিক দৃষ্টিকোণ থেকে। তো তাদের যে ইনভলভমেন্টটা ছিল, এরপর একই সেনাবাহিনী যখন এসে আবার একটু ইম্পোজ করার চেষ্টা করবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ সেটা নিতে চাবে না। বলবে তুমি গতকালকে আমার ভাইকে গুম করে চাঁদাবাজি করছো, 7 খুন করে আসছো নারায়ণগঞ্জে, আর এখন এখানে এসে আমারে বলতেছো তুমি কেন ডাইনে যাচ্ছ, বামে যাচ্ছ, তুমি কেন এটা করছো? তোমার জেনারেল এত টাকা দিয়ে কানাডাতে কি করে বাড়ি করে? কিন্তু আমরা যদি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, এইভাবে বলা যায় কিনা যে সেনাবাহিনীকে দেখলে আগে যে ভীতিটা মানুষের ছিল, এই সময় এসে 24-এর পরে সেনাবাহিনী চেষ্টা করেছে ওই জায়গাটা দূর করতে, যে জনগণের কত কাছাকাছি যাওয়া যায়। দেখেন রনি ভাই, আমি জিনিসটাকে কিভাবে দেখি, দেখেন আমি নিজে তো ছিলাম সেনাবাহিনীতে, এবং আমি যখন মার্শাল ডিউটিতে যেতাম, বিশ্বাস করবেন সেলুনের লাইন ধরে মানুষ চুল কাটতো যে আর্মি চলে আসছে, এখন লম্বা চুল রেখে যাওয়া যাবে না। দ্যাট ওয়াজ দ্য রিয়াকশন। একই সেনাবাহিনী যখন এবার আসলো, তখন মানুষের ভিতরে কিন্তু ওই নানা ধরনের হলো, হেঁটে যাওয়ার সময় ধাক্কা দিয়ে সেনাবাহিনীকে সরিয়ে দিচ্ছে। এবং আপনি কিছু না, আপনি গোপালগঞ্জের ঘটনা যদি ধরেন, সেনাবাহিনী গাড়ি পুড়িয়ে দিল। খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে ওরা লাঠি সোটা নিয়ে মেয়েরা আক্রমণ করলো, গাড়ি যেতে দিবে না, এরকম করলো। তারপরে সেনাবাহিনীকে যেটা বললাম আপনাকে, শাহবাগে একটা মেয়ে সেনাবাহিনীকে খুব ধমকালো, ওটা তো একেবারে তখন একটা পিক ছিল আর কি, যে এখানে। তো যাই হোক, এখন এগুলোর মধ্যে দিয়ে হয়েছে কি, সেটা আমি যেটা বললাম, যে সেনাবাহিনীর নিজেরই কিছু কিছু বিপদগামী মানুষের কারণে তাদের সেই ইমেজ সংকটাতে পড়েছে। ফিরে আসি এখন পুলিশকে, যেটা আমরা বলছি, যে পুলিশের যে প্রশ্নটা আপনি তুললেন, আমি সেনাবাহিনীর উদাহরণটা দিলাম এই জন্য যে পুলিশের চেয়ে সেনাবাহিনীর ইমেজটা আর একটু বেটার ছিল। পুলিশ সেই ক্ষেত্রে কিন্তু আরো ওদের এমনিতে খারাপ ইমেজের ভিতর থেকেই তাদেরকে মানে নেভিগেশন করতে হয়, তাদেরকে চলাচল করতে হয়। তারপরে 24-এর গণ আন্দোলনের সময় পুলিশ তো সরাসরি যখন একটা মানে পক্ষ নিয়ে নিল, এবং আশ্চর্যের বিষয় হলো, যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার অলরেডি দেশ ত্যাগ করে ফেলেছেন, তারপরে হত্যাকাণ্ড ঘটেছে। তারপরেও আপনি মিটফোর্টের ওই এলাকায়, যাত্রাবাড়ির এলাকায় এবং বিভিন্ন জায়গাতে হয়েছে, আশুলিয়াতে লাশ পোড়ানো হয়েছে। এইগুলার পরে আপনি এই পুলিশকে আপনি কি করে করবেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন তখন তো পুলিশের উপরে ম্যাসিভ আকারে আক্রমণ হয়েছে, সেটা বিক্ষুব্ধ জনতা করেছে, যারা ক্ষোভ থেকে করেছে, কিন্তু পুলিশ মানে ওই সময় তো ওই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তখন কি এখন যেটা হয়েছে, আপনার সাথে একটু আমি সংযুক্ত করে দেই, এই যে যখন আপনার এই শালির ঘটনাটা যদি বলেন, পুলিশ সবসময় হিসাব করে যে এই মুহূর্তে আমি আমার ইমেজ দিয়ে বা শক্তি দিয়ে বা আমার আইন দিয়ে কতটুকু পারবো, তাদের আমার যাকে থেকে কন্ট্রোল করতে যাচ্ছে তাদের সংখ্যাটা কত। আমি তো ওখানে গুলি করতে পারবো না। এখন যদি আপনি পুলিশ অফিসার একটা যদি গুলি করতেও বলে, আমার মনে হয় তাদের মানে অনেকবার ওরা চিন্তা করবে যে গুলিটা করব কিনা, পরিস্থিতি সামাল দেওয়ার মতো বা চেষ্টা কতটুকুন ছিল, এটিও প্রশ্ন রাখে। কারণ পুলিশকে আমরা যে এই 24-এর আন্দোলনের পরেই আমরা যখন বলছি মোরালিটি নষ্ট হয়ে গেছে, তখন আমরা দেখেছি পুলিশকে মামলা বাণিজ্য করতে, তখনও দেখেছি সমস্ত কিছু করতে। অবশ্যই এই মোরালিটির দোহাই দিয়ে পুলিশের দায়িত্ব কতটুকুন যাবে না। মব বলেন অথবা আন্দোলন বলে, বা বিশেষ করে যখন ধর্মভিত্তিক কিছু হয়, তখন পুলিশ কিন্তু আরো এক স্টেপ পিছনে থাকে। রাজনীতির ক্ষেত্রে হয়তো রাজনীতিক একটা শেল্টার পাওয়ার থাকে, আমি যদি এটা করি, হয়তো আমার এমপি সাহেব বা ওনার দল, অথবা আমি যে মত, একজন পুলিশ অফিসার প্রকাশ্যে বলেছেন আমি জাতীয়বাদী চেতনায় করি। তো তার আগের দিনই কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোন দলীয়করণ চাই না, এবং সেটার কিন্তু সেজন্য সেই পুলিশ অফিসারের কিন্তু কোনো জবাবদিহিতা হয়নি। সুতরাং এই পুলিশ বাহিনী যখন আরেকটা রাজনৈতিক কোনো সমাবেশকে মোকাবেলা করতে যাবে, তখন হয়তো কিছুটা পুলিশ আত্মবিশ্বাস পাবে, কিন্তু এটা যদি কোনো ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে যায়, ওই আত্মবিশ্বাস তার মধ্যে থাকবে না। এটাই ঘটেছে স্বাভাবিক। সাইফুর রহমান তপন, যদি ডক্টর নাসিরউদ্দিন আহমেদের বক্তব্যকে আমি একটু প্রিসাইজ করি,
সেটি হচ্ছে ধর্মভিত্তিক যদি ওই জায়গাটা পুলিশ সংকুচিত থাকে, তাহলে বর্তমান তো অপোজিশনে হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাহলে সরকারের কথা শুনবে নাকি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে সমীহ করে চলবে? পুলিশ কোন পথে চলবে? এটা আরেকটা এপিসোড হতে পারে, আপনি সংক্ষেপে বলেন। এখানে আমি মূল সংকটটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের রাষ্ট্রটাই আমরা ঠিকমতো মানে গড়ে তুলতে পারিনি ঠিকমতো। কথাটা বলছি যে আমি কিন্তু আইডিয়াল অর্থে বলছি না, আইডিয়াল অর্থে নেপাল একটা আইডিয়াল রাষ্ট্র না, শ্রীলঙ্কা একটা আইডিয়াল রাষ্ট্র না, কিন্তু ওদের রাষ্ট্রের শক্তিটা আপনি দেখেন। শ্রীলঙ্কাতে একজন মন্ত্রীকে পিটিয়ে মারা হয়েছিল গণঅভ্যুত্থানের সময়। ওই আসামিদেরকে ধরে পরবর্তী নির্বাচিত সরকার তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কার্যকর করে নাই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নেপালে সুশীলা কার্কিকে, উনি ইন্টারিম প্রধান ছিলেন, সুশীলা কার্কিকে গিয়ে নানা ধরনের কথা বলা হয়েছে যে এটা করেন সেটা করেন। উনি বলছে আমার এই ধরনের কোনো ম্যান্ডেট নাই, একটাই ম্যান্ডেট, ইলেকশন করতে হবে, জনগণ ডিসাইড করবে। এই হলো রাষ্ট্রের শক্তি, এই হলো রাষ্ট্রের চেতনা। আমরা যে বলি যে সরকার একটা, রাষ্ট্র আরেকটা, সমাজ একটা, রাষ্ট্র আরেকটা, এই রাষ্ট্রটাই আপনি এখানে অ্যাবসেন্ট দেখবেন। না হলে কিভাবে একটা সরকার বলে, একটা স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে পুলিশ যারা মেরেছে ওইটা মাঠেই শোধবোধ হয়ে গেছে? আপনি বলুন, একটা বাহিনীর উপরে যখন এই ধরনের আক্রমণ হয়, এখন উনি যেটা বললেন যে যারা খুন করেছে, অপরাধ করেছে, তাদেরকে তো আপনি সিঙ্গেল আউট করবেন, তাদেরকে আলাদা করবেন, আলাদা করে তাদের বিচার করবেন, কিছু হচ্ছেও সেটা ভিন্ন জিনিস। কিন্তু নিরীহ যে নারী পুলিশকে, প্রেগনেন্ট পুলিশকে যে হত্যা করলো, এবং অনেক ঘটনা আছে এটা মোটিভেটেড, এটা কোনো স্বতঃস্ফূর্ত বিষয় না। সবচেয়ে বড় কথা হলো যে একটা রাষ্ট্রের যে আপনার শক্তি, অর্থাৎ শাসনযোগ্যতা যেটা বলি আমরা, সেটা জনগণের কাছে যদি রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে, যে এই রাষ্ট্রশক্তির আর আমাদের শাসন করার ক্ষমতা নেই, তখন এই ধরনের ঘটনা ঘটবে। পুলিশ, আপনি দেখেন, পুলিশকে যখন অথরিটি দেওয়া হয়েছে, ও শিক্ষকদেরকে ঠিকই দমন করেছে। আমি ভালো মন্দ বলছি না, ও শ্রমিকদেরকে দমন করে নাই, আলেমদেরকে করছে তো সেটা। যখন তাকে অথরিটি দেওয়া হয়েছে, অথরিটি কিসের? এটা রাষ্ট্রের অথরিটি, যে এটাকে ব্যাখ্যা কি, রাষ্ট্রের এগ্রিগেট যে স্বার্থ, গড় যে স্বার্থ, সেই স্বার্থে কোনো একটা অংশকে আমার দমন করতে হবে। সেটা এই অথরিটি কি ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছিল? এই অথরিটি কি এখন দেয়া হচ্ছে? ইভেন পুলিশ কি বিএনপি নেতার কথা ছাড়া আপনি কোনো থানায় মামলা নেয়? আপনি খোঁজ নিয়ে দেখুন, মামলা নিচ্ছে না সেটা। তাহলে এটার মতো রাষ্ট্র কোথায়? আপনি তো দল দেখছেন, এখানে তো দল বড় জোর, আপনি হয়তো একটা বিশেষ সরকার দেখতে পাচ্ছেন, রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু এখানে নাই। আমাদের সবচেয়ে বড় সংকটটা হয়ে গেছে এই জায়গায়। না, যদি দল বলেন, আমি আরেকটু যুক্ত করতে চাই শেষ সময়, সেটি হচ্ছে শাহ আলীর ঘটনায় অভিযোগ করা হচ্ছে বিরোধী দলকে, জামাত শিবিরের লোকজন ওখানে হামলা করেছে, এরকম অভিযোগই আসছে। তাহলে একই ঘটনা, মিলঝিল দরকার। এই যে মিলঝিল হচ্ছে, আপনি দেখেন, আমি আরেকটা কথা বলি আপনাকে, আমাদের পার্লামেন্টে 72 থেকে আপনি 73-এর প্রথম পার্লামেন্ট হয়, আপনি কোনো পার্লামেন্টে পাবেন না প্রথম অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয় নাই। সংসদীয় স্থায়ী কমিটি হলো সংসদীয় রাজনীতির প্রাণ। হাউস প্রাণ না, হাউস তো আপনার কথাবার্তা বলে, ওই ভেতরে হলো গণতন্ত্রের চর্চা হয়, বিভিন্ন পার্টির প্রতিনিধিরা সেখানে চুলচেরা বিশ্লেষণ করে নানা বিষয় নিয়ে, মন্ত্রীরা জবাব দিতে করে। সেটা এটা হয় নাই। কেন হয় নাই জানেন? ওই যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে টাগোপর আছে, সেই জন্য একজন আরেকজনকে ছাড় দিচ্ছে। আচ্ছা, জি, ছাড় নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। আজকের মতো শেষ করছি। সাইফুর রহমান তপন, ধন্যবাদ জানাই ডক্টর নাসির উদ্দিন আহমেদ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।